প্রথমত সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ আক্রান্ত হওয়ার পরে গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল, দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইরে থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারত মাতাকে দুর্বল করে, ভারত মাতার বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজা দানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে। স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন, বিভিন্ন স্তরের আদালত কেন, সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার, গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত। তার কারণ চুরি দুর্নীতি তো আছেই, বেকারত্ব তো আছেই, আইন শৃঙ্খলার অবনতি তো আছেই, নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে 500, 1000, 1200 দিয়ে একে কম্পেনসেট করা যাবে না। শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন, আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন। গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শবদেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি, দুর্নীতি, বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, সর্বত্র নাই নাই রব, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন, এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন। আর সন্দেশখালীকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এবং কিছুক্ষণ আগে আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন। আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন, ওখানে 28টা টাওয়ার আছে এবং এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে, কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তেওয়ারির নয়, কারণ জিতেন তেওয়ারি আমাদের পার্টির কলিগ, আমরা জানি। শুধু তাই নয়, উনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে। আমি এসপি এনআই এর সঙ্গে উনার জিতেন তেওয়ারির মিটিং এর ফুটেজ 150 এমসিসি ঘোষণা হওয়ার পরে
এমসিসির আগের কথা আমি বলবো না, কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি, বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে মিটিং করেন, তারও সিসিটিভি ফুটেজ, ভিডিও, ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে। তাই মিস্টার সিংয়ের সঙ্গে জিতেন তেওয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, আলালের দুলাল, কেউ তাকে তোলাবাজ নামে ডাকে, কেউ কয়লা ভাইপো বলে ডাকে, তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে। সাথে সাথে অত্যন্ত আশঙ্কিত আমি বা আমরা যে মমতা ব্যানার্জি আজকে পুরুলিয়া থেকে রামনবমীকে কেন্দ্র করে আবার অশান্তির জন্য উস্কানি দিয়েছে। আমরা জানি ভগবান রামচন্দ্র মায়ের অকাল বোধন করেছিলেন। বাসন্তী পুজো আগামী 16 তারিখে শুরু হচ্ছে অষ্টমী পুজো দিয়ে, এবং 14 তারিখে ষষ্ঠী, পয়লা বৈশাখের দিন, 17 তারিখে রামনবমী, এবং ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে মাকে পুজো করেছিলেন অসুর এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ঠিক একইভাবে রেড রোডে 100 দিনের কাজের টাকা দেওয়ার নাম করে 48 ঘন্টার ধর্নার মঞ্চ থেকে বলেছিলেন আগামীকাল রামনবমী আছে, হনুমান নাকি আমরা নাকি সব জায়গায় বড় বড় মিছিল করব, মিছিলগুলো যেন মুসলিম এলাকায় না প্রবেশ করে। কোন মুসলিম বলেনি, মমতা ব্যানার্জি বলেছিলেন, রিকল করুন। তার ফলশ্রুতিতে পশ্চিমবাংলার ডালখোলাতে, হাওড়ার শিবপুরের পিএম বস্তিতে, হুগলি জেলার শ্রীরামপুর রিসড়াতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ হয়েছিল। আক্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি, আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা। ডালখোলাতে 17 জন গ্রেপ্তার হয়েছে। শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট শামীম আহমেদ, যার স্ত্রী কাউন্সিলর, তিনি সহ 11 জন অ্যারেস্ট হয়েছে। এবং শ্রীরামপুর রিসড়ার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাবেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসড়া মিউনিসিপ্যালিটি, এদের সরাসরি ইনভলভমেন্ট আছে, এফআইআর হয়েছে। আপনারা জানেন আমি লিডার অব অপোজিশন হিসেবে পশ্চিমবাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয়, আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রামনবমীর মিছিলে, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম। বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল। পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আপহোল্ড করেন এবং অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন, যেটা আমি পিটিশনার ছিলাম। এবারে আজকেও পুরুলিয়াতে রামনবমী নিয়ে তিনি পশ্চিমবাংলায় অশান্তি লাগাতে চান। তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো, যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান, ভারতবর্ষে ধর্মাচরণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে, সুনিশ্চিত করা, প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা, যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানিদাতা
মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো, এই দাবি করব ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আগামীকাল বেলা 12টার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করব, সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব। আমি অন্য সম্প্রদায়ের লোকেদের বলবো যে যখন সংখ্যালঘুরা, বিশেষ করে ইসলাম ধর্ম যারা মানেন, তারা গতবারে বিশ্ব নবী দিবসে 1000-এর বেশি শোভাযাত্রা বের করেছেন গোটা রাজ্যে, আরো বেশি হবে। কোথাও অশান্তি হয়নি। অশান্তি হয়নি কেন? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির উস্কানি ছিল না। আমার সম্মানীয় শিখ সম্প্রদায়ের গুরু নানকজির জন্মদিনে শোভাযাত্রা করেন, খ্রিস্ট ধর্মের লোকেরা 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্য শোভাযাত্রা করেন, কোথাও কোনো সমস্যা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাতা ফাঁদে কোনো ধর্ম সম্প্রদায়ের লোক যাতে যুক্ত না হন এই আবেদন করব। বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির উপনির্বাচন, যে কটা পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল বিশেষ করে সংখ্যালঘু জায়গায়, সেখানে তৃণমূলের যেভাবে ভরাডুবি হয়েছে, তাই সরে যাওয়া সংখ্যালঘু ভোটকে ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী, শকত মোল্লাদের মতো গুন্ডারা, জেলে থাকা শাহজাহানের মতো গুন্ডারা বা শামীম আহমেদদের মতো গুন্ডারা, তারা আবার বিভাজনের রাজনীতি করতে চান এবং অশান্তি করতে চান। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে, পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই। তাদের আচরণ ক্যাডারের মতো, তারা দলদাস। আজকেই ভাইপোর সকল শোভাযাত্রা 14টা বিধানসভা থেকে লোকজন এনে রেডিমেড আর্টিফিশিয়াল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতেও পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চটি চাটা দলদাস পুলিশ। তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের পুলিশকে বলা নাই বলা দুটোর মধ্যে সমান। বিসিআই যাতে প্রপার অ্যাকশন নেয় এবং সবাই যাতে রামনবমীর শোভাযাত্রা করার অধিকার পায়। ইতিমধ্যে জেলার পুলিশ সুপার, আইসিরা, কমিশনারেটরা বাধা দিতে শুরু করেছেন অনুমতিতে। হাওড়া থেকে স্পেসিফিক অভিযোগ আছে, অঞ্জনী পুত্র সেনার আবেদন করেছিলেন। সিপি হাওড়া প্রবীণ ত্রিপাঠী বলেছেন 200 লোকের বেশি যেতে দেব না এবং রুট আমরা চিহ্নিত করে দেব। আমার বক্তব্য, গত বছর বা তার আগের বছরও যারা যে রুটে করেছেন সেই রুট দিয়েই শোভাযাত্রা করতে হবে। আর রাম ভক্তরা শোভাযাত্রা করবেন, এতে সংখ্যাকে তার সীমাবদ্ধকরণ বা নির্দিষ্টকরণ বা তার সংখ্যার উপরে অঙ্কুশ লাগানো, এটা করতে দেওয়া যাবে না। এতে ধর্মীয় অধিকারে আঘাত লাগবে। তাই আমি এই দুটো বিষয় আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণ এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে চাই। 13 বছর হয়নি কেন? ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল, 50% কেন্দ্র দেয়, 50% রাজ্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। প্রণব বাবুর সৌজন্যে কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না, ভগবানপুর, পটাশপুরে। তার জন্য আগের সরকার জমি অধিগ্রহণ করেছিল। কাঁদি মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে, তার জন্য জমি অধিগ্রহণ হয়েছে। নিম্ন দামোদরের যে কাজ ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হচ্ছে, উদয়নারায়ণপুর, আমতা থেকে খানাকুল হয়ে, এখানেও জমি অধিগ্রহণ হয়েছে। যেখানে আপনি সংস্কারটা করবেন তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে।
জমি অধিগ্রহণ করে কালেক্টরেট মানে ডিএম। 1893 সালের ব্রিটিশের অ্যাক্ট সেকশন 4 জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। 10 বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন, হাঁটু ছেঁড়া সাংসদ। আমার তো লজ্জা লাগে যে কি করে সংখ্যালঘুরা অ্যালাউ করছে ইফতার পার্টিতে, যার দুটো টাকনু দেখা যাচ্ছে মানে হাঁটু, কি করে অ্যালাউ করছেন আপনারা ভাতার জন্য? আজকে এই মিথ্যুক সাংসদ তার অকর্মণ্যতা ঢাকার জন্য কখনো পিসি কখনো ভাইপো, আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না, আর তার আলালের দুলার ভাইপো তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন। আরেকটা বলেছে 2 মেদিনীপুর হাওড়া হুগলির কৃষকদের চোখে জল কেন? প্রধানমন্ত্রী বারবার কৃষক উন্নতির কথা বলেন, কৃষকদের চোখে জল দেখতে পাবে না। ওই মমতা ব্যানার্জির জন্য জল। 73 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছেন 17 সালে। আমরা পশ্চিমবঙ্গের কৃষকরা 21 সালের পরে জুন মাসের পরে কেন পেয়েছি? কেন আপনি সব প্রান্তিক কৃষকের নাম দিল্লিতে পাঠাননি? মোদীজি তো হলদিয়ার মিটিংয়ে 5ই জুন 2021 বলে গেছিলেন যে তুমি যা নাম পাঠাবে আমি সবাইকে টাকা দেব। 73 লক্ষ নথিভুক্ত কৃষক বাংলায়, যাদের হক 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে পাওয়া, 2000 31 লক্ষ নাম কেন তুমি পাঠিয়েছ তোমার সরকার? এক। দ্বিতীয় হচ্ছে গোটা ভারতবর্ষের সব রাজ্যে পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু আছে। 19 সালে এপ্রিল মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রত্যাহার করেছেন। এর ফলে ধান চাষি শুধু নয়, হর্টিকালচারে যারা আছেন, পান চাষি, ফুল চাষি, এখানে বাদামের চাষ হয় এবং আলু, এই চাষিরা কেউ ক্ষতিপূরণ পাচ্ছেন না। অথচ 19-এর 31 মার্চের আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে শস্য বীমার ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকরা পেয়েছেন। তৃতীয়, এমএসপি অনুযায়ী পশ্চিমবঙ্গের কৃষকরা ধান বিক্রি করতে পারেন না। আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার একটা বড় সেকশন অফ দি রাইস মিল মালিক সহ, মাকিবুর রহমানরা সহ, এরা সব ধান কম দামে কেনে। আপনি যদি ডেবরার কৃষকদের জিজ্ঞেস করেন, 2350 টাকা করে এবারে এমএসপি করেছে ভারত সরকার, কে কে পেয়েছেন দেখবেন 1500 1600 টাকা করে বস্তা বাড়ি থেকে নিয়ে চলে গেছে। কোনো কিষাণ মান্ডি এবং কোপাটিপে ধান বিক্রি করেন। উল্টো দিকে এই ভাইপো জানে না ওর পিসির সরকার গোটা ভারতবর্ষে কোথাও নেই ধলদা কাটার নামে 10 কেজি করে ধান বাদ দেয়। প্রতি বস্তাতে 8 থেকে 10 কেজি করে ধলদা নাম দিয়ে ধান বাদ দেয়। কৃষকের চোখের জল পড়ছে এই পিসি আর ভাইপোর জন্য, জ্যোতিপ্রিয় মল্লিকদের জন্য। যেদিন এরা যাবে সেদিন কৃষকরা হাসবে। শুনে রাখুন ভাইপো, ডিজেল যে সমস্ত পাম্প মেশিনে ব্যবহার করা হয় গোটা ভারতবর্ষে, সেই ডিজেলে ভর্তুকি দেয় সেই রাজ্যের সরকার। উত্তরপ্রদেশ দেয়, পাঞ্জাব দেয়, হরিয়ানা দেয়, রাজস্থান দেয়, গুজরাট দেয়, মধ্যপ্রদেশ দেয়। শুনে রাখুন ভাইপো, ফ্রি ইলেকট্রিক পায় যেখানে ইলেকট্রিকে পাম্প মেশিন চলে জলের সেচের। গোটা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই কৃষকরা পায় না। তাহলে কৃষকরা জানে তাদের যন্ত্রণা লাঘব একমাত্র বিজেপি করতে পারে, যেমন যোগী আদিত্যনাথজি করছেন, মোহন যাদব করছেন, ভজনলাল শর্মা করছেন, হেমন্ত বিশ্ব শর্মা করছেন। আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকে, প্রাসাদে থাকে, 1 ছটাক জল জমি নেই, কখন আপনার তলা ফেলতে হয়, কখন নিড়ানি দিতে হয়, কখন রোপণ করতে হয়, কখন ধানটা কেটে ফসলটা তুলতে হয়, কখন জলটা দরকার হয়,
কখন সারটা দরকার হয় এই কলকাতা, দক্ষিণ কলকাতার এই ফ্ল্যাটে থাকা লোকেরা জানে নাকি? বড় বড় কথা বলছে। বোরো চাষ কখন হয় জিজ্ঞেস করলে বলতে পারবে? রবির ফসলগুলোর নাম বলতে পারবে? আমনে বীজ কখন মারতে হয়, রোপণ কখন করতে হয়, ধানটা কবে কেটে তুলতে হয় জানে? অতএব এদের মুখে সব কথা মানায় না। গাঁয়ের লোকের রাজ যেদিন ফিরবে সেদিনই কৃষকদের দুর্দশা মুক্ত হবে। দাদা, একটা বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ সম্পর্কে যে মন্তব্যগুলো করছেন, যেহেতু শেখ শাহজাহানের নাম ড্রাগস কেসে মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে। এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে। যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। মুখ্যমন্ত্রী 2022 সালে বলেছিলেন ভূপতিনগরে চকলেট বোম ফেটেছিল। চকলেট বোম ফেটে 3 জনের মৃত্যু হলো। আর কত দলের নেতাদেরকে বাঁচাতে নিচে নামবেন? তো উনার দোকান কাটা। উনি আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং উপনির্বাচন কেন হয়? কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে। শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানীপুর। একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে, করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে। কাজল সিনহা মারা গেছিল, দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আপনার। নিশীথ প্রামাণিকের পর লকেট চট্টোপাধ্যায়ের উপর আক্রমণ, এইভাবে যদি একজন প্রার্থীর উপর আক্রমণ, এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে। দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে, কালকে পুলিশ অবজারভার এসেছে। আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব। এখানে কেউ প্রার্থীরা যেখানে সুরক্ষিত নয়, ভোটারদের সুরক্ষার তো কোনো প্রশ্নই নেই। আরো একটা বিষয়, আর না, দাদা, দিলীপ ঘোষ অভিযোগ করছেন, কুণাল ঘোষ অভিযোগ করছেন যে দিলীপ ঘোষই হারাবেন অগ্নিমিত্রা পালকে। আমি এই নর্দমার কিটের কথার উত্তর দিই না। নর্দমার কিট 8 থেকে 80 চোর বলে ওকে। আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না। দাদা, আরো একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘাটালের যিনি প্রার্থী তিনিও গেছিলেন তার অফিসে, ঘাটালের হ্যাঁ ঠিক আছে, আমাকে বলে গেছিল 1 ডিসেম্বর 2020 শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি, আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে, প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি। নাম ধরার তো সাহস নেই। নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি। আপনাকে একবার হারিয়েছি, ভবিষ্যতে আবার হারাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের না পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে। আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো, বের করতে বলবো। আজকেও আবার অভিযোগ করছে যে কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিচ্ছে না। ডিসেম্বর থেকে রাজ্য বাড়ি তৈরির টাকা দেবে। ডিসেম্বর থেকে টাকা দিবে কেন? কোন ডিসেম্বর? চলতি বছরের জন্য। মানে ভোটটা হওয়ার পরে? হবেনি, ভোট হবে না, ভোট কেউ দেবে না, ভোট কেউ দেবে না। সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ। 2 কোটি বেকার চাকরি চায় সবাই, কৃষক ফসলের দাম চায়,
সবাই চায় চাকরি দিন। 2 কোটি বেকার, 50 লক্ষ এই ডেবরা, দাসপুর, ঘাটাল, পিংলা, সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা, 28, 30, 32, 35। বাড়িতে কম বয়সী স্ত্রী, ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে কে তামিলনাড়ু, কে গুজরাট, কে মধ্যপ্রদেশ। আপনি কাজ দিতে পারেননি, সোনার কাজ করার জন্য সুরাট, নাগপুর, দিল্লি, করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর, ঘাটাল থেকে। কেউ নেই বাড়িতে, যান না দাসপুরে 1-2 সোনাখালী টালি যে কোনো গ্রামে চলে যান, যে নাড়াজলে চলে যান, যে কোনো গ্রামে চলে যান, আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার যে কোনো জায়গায় চলে যান, দেখবেন এক একটা গ্রামে 100-150 করে যুবক ছেলে বাড়িতে পাবেন। ফাঁকা বাড়ি, বৃদ্ধ বাবা মা, কোথাও স্ত্রী আছে, কোথাও আনমেরিড, ওইসব বাড়িতে সব মহিলাদের দ্বারা, বয়স্ক লোকদের দ্বারা। এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায়। আর আপনাকে আর ধার করতে হবে না, দয়া করে পিসি ভাইপো। 1,98,000 কোটি ঋণ রেখে গেছিল সিপিএম, আপনারা মিলে 6,93,000 কোটি টাকা ঋণ করেছেন। ভবিষ্যৎ বাংলা কি হবে? জন্মগ্রহণ করলেই 34,000 টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে। একদিকে ঋণ করছেন, ওদিকে ভিক্ষা দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টিকে লোক চায়, ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, নাইস মিটিং, অনেকক্ষণ।